আসসালামু আলাইকুম। বিপিসি ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। অর্থনৈতিক মূল শুমারি ২০২৪ তথ্য সংগ্রহকারীর বিশেষ কিছু ভুল নিয়ে মূলত আজকের এই ভিডিও। এই ভিডিওতে থাকছে যে আমরা কি ধরনের ভুল তথ্য ইনপুট দিচ্ছি, সেই প্রকল্প টিম থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই আলোকে আমি এই ভিডিওটি ক্রিয়েট করেছি। এখন একটা বিশেষ নির্দেশনা 22শে ডিসেম্বর আজকে প্রকাশিত হয়েছে। অর্থনৈতিক শুমারি তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী 26শে ডিসেম্বর 2024 তারিখ শেষ হবে। কোনো গণনা এলাকার প্রতিষ্ঠান, অর্থনৈতিক কর্মকাণ্ড, খানা এবং প্রাতিষ্ঠানিক কৃষি খামার গণনা হতে যেন বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। এটা হচ্ছে প্রকল্প টিমের বিশেষ মেসেজ। তো এরপরে আমাদের আরও কিছু ভুল, সেগুলো যেমন শিল্পে তথ্য নিশ্চিতকরণ সারা দেশে কুটির এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান তুলনামূলকভাবে কম আসছে। কোনো গণনা এলাকায় কুটির এবং ক্ষুদ্র শিল্পসমূহ কোনো শিল্প প্রতিষ্ঠান যেন বাদ না যায় তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। এটা প্রকল্প টিমের একটা মেসেজ। আমি এবার আরও কিছু প্রকল্প টিমের মেসেজগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নটা হচ্ছে, অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহের ক্ষেত্রে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে। ইউনিটের প্রকার, ইউনিটের মালিকানা, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন, বিদেশি জনবল, প্রবাসীদের বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ বা এই ধরনের প্রশ্নে অসঙ্গতি রয়েছে। তাছাড়া আরও কিছু কমন প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে মূলত থাকছে। তো অনেকেই ওই কৃষি খামার সংক্রান্ত বিষয়টা, এটা নিয়ে অনেকের ভুল রয়েছে, সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করব মূলত এই ভিডিওতে। তাছাড়া রয়েছে আইবিআই সংক্রান্ত ভুল। প্রাতিষ্ঠানিক কৃষি খামার বেশি আসতেছে। আমরা অনেকেই যে 3-4টি গরু মানে লালন পালন করে বলে আমরা এটাকে প্রাতিষ্ঠানিক কৃষি খামার অনেকেই দিচ্ছি, আসলে এটা ঠিক হবে না। তাছাড়া ইউনিটের মালিকানা বিদেশি আসতেছে। ইউনিটের মালিক আসলে বিদেশে থাকা অবস্থায় এখানে কেউ অংশীদার হয় না, এই জিনিসটা আমাদের ভুল আসছে, তাই বিদায় প্রকল্প টিম এই বিষয়গুলো তুলে ধরতেছেন। তাছাড়া ইউনিটের মালিকানা যৌথ দেশি বিদেশি আসতেছে, এটাও কিন্তু আমাদের ভুল। এখানে যৌথ মালিকানা বলতে হয়তো কিছু প্রতিষ্ঠান যৌথ মালিকানা থাকতে পারে, তাই বলে সবগুলো না। এবার আমি প্রাতিষ্ঠানিক কৃষি খামার কেন আসতেছে বা এটা প্রাতিষ্ঠানিক কৃষি খামার হতে গেলে কি করতে হবে, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, কৃষি খামার হতে হলে 4টি শর্ত থাকা লাগবে। বাড়ির আঙিনার বাহিরে থাকতে হবে, অবশ্যই সেটা বাড়ির আঙিনার বাহিরে থাকতে হবে। আলাদা জনবল থাকতে হবে, ওই প্রতিষ্ঠানে নির্দিষ্ট সংখ্যক জনবল থাকতে হবে। আয় ও ব্যয়ের হিসাব থাকতে হবে। খামারের নাম থাকতে হবে। আর ফিশারিজ যারা মাছ চাষ করে সেক্ষেত্রে উপযুক্ত বিষয়গুলো আরও অবশ্যই থাকতে হবে, তা না হলে ওটা প্রাতিষ্ঠানিক কৃষি খামার অন্তর্ভুক্ত হবে না। আরও কিছু ভুল হচ্ছে ইউনিটের মালিকানা সংক্রান্ত, ইউনিটের প্রধান লিঙ্গ সংক্রান্ত বিষয়। অনেকেই হিজড়া সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত, অনেকেই এই বিষয়গুলো দিচ্ছে। এটা হয়তো এটা চাপ প্রয়োগের ক্ষেত্রে যে পুরুষের জায়গায় অন্য স্থানে ক্লিক দেওয়াতে এ ধরনের ভুল থাকতে পারে। তো এই বিষয়টা আমরা যখন তথ্যগুলো ইনপুট দেব, অবশ্যই সাবধানতার সাথে আমাদের এই কাজগুলো করতে হবে। আর ইউনিটের প্রধানের শিক্ষাগত যোগ্যতা, পিএইচডি অনেকে আসতেছে। পিএইচডি হচ্ছে ডক্টরেট ডিগ্রি, যা কিনা দেশের বাইরে যারা গ্রহণ করে তাদেরকে। আসলে পিএসসি হবে, পিএসসির জায়গায় অর্থাৎ সে হচ্ছে প্রাইমারি পাস, এখানে যদি আমরা পিএইচডি দিয়ে দিই এটা কিন্তু অনেক ভুল হবে। তো এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আরও কিছু বিষয় হচ্ছে প্রবাসীর বিনিয়োগ সতর্কতা যাচাই, বিদ্যুৎ বিলের ব্যবহারের সঠিক হিসাব নিকাশ, হিসাব ব্যবস্থায় সঠিকতা যাচাইয়ের প্রয়োজন, উৎপাদনে ব্যবহৃত জ্বালানির উৎসের সঠিকতা যাচাই। আরেকটা ভুল সংক্রান্ত বিষয় হচ্ছে ডে কেয়ার সংক্রান্ত। আমরা অনেকেই জানি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের জন্য আলাদাভাবে মানে মা বাবারা গার্মেন্টসে জব করে তাদের বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই বাচ্চাদেরকে রেখে দেওয়া হয় কেয়ার সেন্টারে। তারা ওখানে কি করে সারাদিন বা রাত্রে তারা ওখানে বাচ্চাদেরকে সেফটি বা নিরাপত্তা দিয়ে আশ্রয় রাখে, সেটাই মূলত ডে কেয়ার। কিন্তু অনেকে ডে কেয়ার ব্যবস্থার বিষয়ে গ্রাম অঞ্চলে বা অন্যান্য বিভিন্ন ইয়াতে আমরা এই তথ্যগুলো ইনপুট দিচ্ছি, আসলে এগুলো ভুল। তো প্রকল্প টিমের এই ভুলগুলোকে মেনশন করা হয়েছে। আমার এই অডিয়েন্স অনেকেই রয়েছেন, এই ভুলগুলো যাতে না হয় সেই জন্যই আমি মূলত এই ভিডিওগুলো করেছি। যাই হোক, এবার আমি আরেকটা আইবিআই সংক্রান্ত বিষয় নিয়ে একটা শর্ট তথ্য তুলে ধরব।
আয় এবং ব্যয়ের হিসেব। তো আয় ব্যয়ের হিসাবটা হচ্ছে আমি এখানে একটা তথ্য ইনপুট করেছি, সেটা একজন পানের গ্রাম অঞ্চলে পান বিক্রি করে তার আয় ব্যয়ের হিসাব। সে বিগত বছরে 23-24 অর্থ বছরে সে 8-12-96 টাকার আয় করেছে। তার মানে টোটাল বিক্রি হয়েছে 96,000 টাকা। এখানে তার যে অর্থ বছরের মোট ব্যয়ের হিসাবটা হচ্ছে তার 8-12-96 টাকা তার মান্থলি প্রতি মাসে বিক্রি হয়েছে 8,000 টাকা। এখান থেকে তার লভ্যাংশ বলতে 6,000 বা 7,000 টাকা তার কস্ট। তো 8-12-96, 7-12-72, এখানে তার মালামাল, দোকান খরচ বা অন্যান্য খরচ বাবদ তার 80,000 টাকা ব্যয় হয়েছে। টোটাল 96,000 টাকা বা 90,000 টাকা থেকে 80,000 টাকা বাদ দিলে তার টোটাল যে লভ্যাংশটা আসবে সেটা তার মূলত মুনাফা বলতে পারি, বা তার বাৎসরিক আয়ের অ্যামাউন্টের হিসাবটা সেটা হবে। আশা করি আয় ব্যয়ের হিসাবটা আমরা বুঝতে পেরেছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে সব ধরনের তথ্য আপনাদের টাইমলাইনে চলে যাবে। সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।